হাইপোথাইরয়েডিজমের যে স্লাইডটা আমি বের করেছি এটা জি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো হাইপোথাইরয়েডিজম এবং প্রেগন্যান্সি। এখন আমরা দেখেন আমাদের স্লাইডের যে হেডিংটা যদি আপনারা দেখেন, এখানে লেখা আছে হাইপোথাইরয়েডিজম এন্ড প্রেগন্যান্সি। এখানে কিন্তু হাইপোথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি লেখা নেই। কারণ হলো প্রেগন্যান্সি এবং হাইপোথাইরয়েডিজম রিলেটেড যত ধরনের কেস আপনার কাছে আসতে পারে সবগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি একটু বলি যে প্রেগন্যান্সি তো আসলে আমরা সবাই জানি যে প্রেগন্যান্সি জিনিসটা কি, বাট হাইপোথাইরয়েডিজম জিনিসটা কি? আমি যদি বলি যে হাইপোথাইরয়েডিজম কি, এটা হলো একটা স্টেট, একটা মেটাবলিক স্টেট দ্যাট ইজ প্রোডিউসড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সির কারণে যে আপনার বডিতে যে স্টেটটা তৈরি হয় সেটাই হলো হাইপোথাইরয়েডিজম। আমরা আসলে হাইপোথাইরয়েডিজমের টাইপ বা ক্লাসিফিকেশনের মধ্যে আজকে ক্লাসে যাব না। তারপরেও একটু বেসিক কিছু কথা আমি বলে রাখি, যেটা হলো যে আপনাদের একটু জেনে রাখা ভালো যে আমি বলি যে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ মানে হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন কোনটা? থাইরোট্রপিন হলো টিএইচএইচ কে বলা হয় থাইরোট্রপিন। ট্রপিক হরমোন কোনগুলো? ট্রপিক হরমোন হলো কোনো একটা মানে হরমোনকে, প্রাইমারি হরমোন যেগুলো ডাইরেক্টলি সেলুলার লেভেলে কাজ করে, প্রাইমারি হরমোনকে যারা স্টিমুলেট করে প্রোডাকশন এবং সিক্রেশনে, তাদেরকে বলা হয় ট্রপিক হরমোন। থাইরয়েড হরমোন যদি প্রাইমারি হরমোন হয় টি3টি4, তাহলে তাদের ট্রপিক হরমোন হবে টিএইচএইচ। এই ট্রপিক হরমোনগুলোকে ট্রপিনও বলা হয়, মানে টিএইচএইচ কে থাইরোট্রপিক হরমোন অথবা থাইরোট্রপিন বলা হচ্ছে। এই থাইরোট্রপিনকে আবার এই থাইরোট্রপিন বা টিএইচএইচটা আসছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ওইখান থেকে টিএইচএইচ কে সিক্রেশন যে রেগুলেট করবে সে হবে হচ্ছে টিআরএইচ, মানে থাইরোট্রপিন রেগুলেটিং হরমোন। এটা আসবে হাইপোথ্যালামাস থেকে। তাহলে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ আসছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, সেখান থেকে সে টিএইচএইচ কে সিক্রেট করছে। টিএইচএইচ গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে টি3টি4 সিক্রেট করছে। আর এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আসলে এন্ডোক্রাইন সবগুলোতেই একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থাকে। এই টি3টি4 যেটা প্রোডিউস হচ্ছে, এরা গিয়ে আবার টি4 সরি হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থাকে। মানে যদি টি3টি4টা বেশি প্রোডিউস হয় বডিতে থাইরয়েডক্সিকোসিস হাইপারথাইরয়েডিজম, তাহলে সেক্ষেত্রে তারা নেগেটিভ একটা সিগন্যাল দিবে, যার কারণে ওই পাথওয়েতে টিআরএইচ এবং টিএইচএইচটা কম আসবে, কমে যাবে, যার কারণে আলটিমেটলি টি3টি4 প্রোডাকশনটা কমে যাবে। আবার যখন টি3টি4 প্রোডাকশনটা বেড়ে যাবে, সরি কমে যাবে, যেটা হাইপোথাইরয়েডিজম বলছি আজকে আমাদের টপিক, সেই ক্ষেত্রে কিন্তু তারা গিয়ে আবার নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে টিআরএইচ টিএইচএইচ কে প্রোডাকশন বাড়িয়ে দেবে। তাহলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে কি? হাইপোথাইরয়েডিজমে আমরা বলছি যে টি3টি4 কম, এটা আমাদের একটু বুঝতেই হবে আজকের ক্লাসে। হাইপোথাইরয়েডিজমে টি3টি4 কম। এখন এখানে যদি খুব সাধারণভাবে ঘটনাটা ঘটে যে থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম, টি3টি4 কম প্রোডিউস হচ্ছে, তাহলে আমাদের বডিতে একটা যে ডেফিসিয়েন্সি বা ঘাটতি তৈরি হচ্ছে সেটা পূরণ করার জন্য একটা যে সিগন্যাল পাচ্ছে পিটুইটারি বা হাইপোথ্যালামাস, সেখান থেকে টিএইচএইচ অতিরিক্ত পরিমাণে রেস্ট্রিক্টেড হবে টি3টি4 প্রোডাকশন বাড়ানোর জন্য। তাহলে হাইপোথাইরয়েডিজম আমরা কি দেখতে পাচ্ছি? টি3টি4 বেশি, টিএইচএইচটা কম। আপনারা কি খাতা কলম নিয়ে এসেছেন? আমি কিন্তু বলেছিলাম খাতা কলম নিয়ে আসতে, সেটা লাগবে সামনে। তাহলে হাইপোথাইরয়েডিজমে দেখতে পাচ্ছি টি3টি4 কম, টিএইচএইচটা বেশি। এটা খুবই সিম্পল। এটাকে আমরা বলছি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মানে যখন সমস্যা বা গন্ডগোলটা হবে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। কিন্তু যদি অন্য কারণ হয় যে আমাদের টিএইচএইচ প্রোডাকশনের যে স্টিমুলেশনটা দরকার টি3টি4 তৈরি করার জন্য, সেই স্টিমুলেশনটা যদি কম থাকে, মানে গন্ডগোলটা বা ঝামেলাটা যদি হয় পিটুইটারিতে অথবা হাইপোথ্যালামাস, এই কোথাও যদি হয়, তাহলে আলটিমেটলি ওই স্টিমুলেশনটা এসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যথেষ্ট পরিমাণে টি3টি4 প্রোডিউস করতে পারবে না। এটা বলছি সেকেন্ডারি। না, এটা সেকেন্ডারি বলছি যখন পিটুইটারিতে প্রবলেম হয় তখন তাকে সেকেন্ডারি বলছি। আর যদি প্রবলেমটা হাইপোথ্যালামাস হয় তখন তাকে টারশিয়ারি বলবো। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের সমস্যা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, সেক্ষেত্রে টি3টি4 কম পাওয়া যাবে এবং টিএইচএইচটা বেশি পাওয়া যাবে। আর সেকেন্ডারি এবং টারশিয়ারি দুটোতেই টিএইচএইচটা কম থাকবে এবং টি3টি4 কম প্রোডিউস হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য হলো যখন প্রাইমারি তখন টিএইচএইচটা বেশি, আর যখন সেকেন্ডারি বা টারশিয়ারি তখন টিএইচএইচটা কম। আর কথা বলে রাখি, সেকেন্ডারি বা টারশিয়ারি হাইপোথাইরয়েডিজমকে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম বলা হয়। ঠিক আছে, আমরা আসলে আমাদের প্রেগন্যান্সি রিলেটেড ব্যাপারে চলে যাই। থাইরয়েড ফিজিওলজি ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে থাইরয়েডের কি প্রবলেম হয়? আমার কথা কি শোনা যায়? ইদানিং আসলে ইন্টারনেটের গতি অনেক কম দেখতে পাচ্ছি। কি কি যেন সমস্যা হচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা ক্লিয়ার আছে। আচ্ছা, আচ্ছা। থাইরয়েড ফিজিওলজি ইন প্রেগন্যান্সি আমি যদি খুব সহজে বলি যে প্রেগন্যান্সিতে একটা বাচ্চা, একটা ফিটাস যখন মায়ের পেটে থাকবে, সেই ফিটাসের থাইরয়েড গ্ল্যান্ড আপনার অ্যাক্টিভ হতে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ হতে সময় লাগবে 20 উইক পর্যন্ত, মানে 20 সপ্তাহ পর্যন্ত, 20 জেস্টেশনাল উইক পর্যন্ত। তাহলে এই লম্বা সময়টা, এই লম্বা সময় পর্যন্ত ফিটাসের যে থাইরয়েড হরমোন সাপোর্ট, এটা কে দিবে? এটা মাকেই দিতে হবে। এখন মায়ের বডি থেকে হরমোন কোথা থেকে আসবে? মায়ের থাইরয়েড গ্ল্যান্ড থেকে ইউজুয়ালি আসবে। খুব সিম্পল। ফিটাসের যে থাইরয়েড, এটা 10 সপ্তাহে গিয়ে এটা পরিপূর্ণভাবে স্ট্রাকচারালি আপনার যথেষ্ট স্ট্রাকচারালি কমপ্লিট হয়ে যায়, বাট ফাংশনালি কমপ্লিট হতে এটা 20 সপ্তাহ পর্যন্ত সময় লাগে পরিপূর্ণভাবে। সো এই সময়টাতে বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে মায়ের থাইরয়েড গ্ল্যান্ডকে এই দায়িত্বটা পালন করতে হয়। এই সময়টাতে কিন্তু বেশি সাপ্লাই দরকার, বিকজ ফিটাসের যে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট অনেকটাই থাইরয়েড হরমোনের উপর ডিপেন্ড করে। তখন যেটা হয়, এখানে দেখেন, এখানে কি লেখা আছে যে রেইজড এস্ট্রোজেন ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে এস্ট্রোজেন লেভেল বেড়ে যাবে, সেটা কি? এটা যেটা করবে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনটাকে বাড়িয়ে দিবে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনটাকে বাড়িয়ে দিবে এবং থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের ক্লিয়ারেন্সটা বেড়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে থাইরয়েড হরমোন আমাদের বডিতে, হিউম্যান বডিতে দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে বাউন্ড ফর্ম থাকে আর একটা ফ্রি ফর্ম থাকে। যদিও ফ্রি ফর্মের যে হরমোনগুলো সেগুলো হচ্ছে সেলুলার লেভেলে কাজ করে, বাউন্ড ফর্মে যেগুলো থাকে সেগুলো হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ডিং থাকে। এখন এখান থেকে একটা পয়েন্ট আপনারা বুঝতে পারলেন যে এখানে প্রেগন্যান্সিতে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন বেড়ে যাওয়ার কারণে এই যে রেশিওটা বাউন্ডেড যে থাইরয়েড হরমোন, এটা রেশিওটা বেড়ে যাবে, ফ্রি হরমোনের রেশিওটা আরো কমে যাবে। অলরেডি কিন্তু নন প্রেগন্যান্ট কন্ডিশনে 99% মোর দ্যান 99% কিন্তু বাউন্ডেড থাকে ব্লাড, লেস দ্যান 1% থাকে ফ্রি। প্রেগন্যান্সিতে সেটা আরো বেশি, ফ্রিটা আরো বেশি কমে যাচ্ছে। এই জায়গায় এই কারণে যেটা হয় টোটাল টি4 টোটাল টি3 এইগুলো অ্যামাউন্টটা বডিতে বেড়ে যাবে, বিকজ টোটাল মানে বাউন্ডেড সম্ভব হিসাব করছি। আর ওইদিকে 3 মানে যেহেতু টি বেড়ে যাচ্ছে, তাই টোটাল টি4 টোটাল টি3 বেড়ে যাচ্ছে। এখানে কথাটা লেখা আছে যে 20 সপ্তাহ পর্যন্ত আসলে ফিটাসের বডি মায়ের থাইরয়েড গ্ল্যান্ডের উপর পরিপূর্ণভাবে ডিপেন্ডেন্ট। এইখানে কি কি চেঞ্জ আসে আমরা যদি একটু দেখি, যেখানে দেখা যায় যে দেখেন হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন এইচসিজি, এই এইচসিজি প্রেগন্যান্সিতে প্রথম দিকে খুবই বাড়তে থাকে, বেড়ে থাকে, একটা সময় পিকে চলে যায় 10 সপ্তাহের দিকে, তারপর আবার কমতে থাকে 18 থেকে 20 সপ্তাহের দিকে কমে গিয়ে একটা স্ট্যাটিক পজিশন মেইনটেইন করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যদি টিএইচটা দেখি, টিএইচ প্রাথমিকভাবে একটু কম থাকে, পরবর্তীতে একটু বেশি যায়। ফ্রি হরমোন, যে ফ্রি টি4 যেটা দেখা যাচ্ছে, ফ্রি হরমোনটাও কিন্তু একটু বাড়ে তারপর আবার কমছে। তো এখানে সবার উপরে যদি আমরা দেখি যে টোটাল টি4 এবং টিবিজি এটা একটু মোটামুটি বেশি স্ট্যাটিক আছে। তার মানে এখানে যতগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কনস্ট্যান্ট কিন্তু থাকছে, একটা ধারাবাহিকতা বজায় রাখছে, সেটা হচ্ছে টোটাল থাইরয়েড হরমোন। তাহলে প্রেগন্যান্সিতে যদি আমরা খুব ইজিলি সঠিকভাবে মেজার করতে চাই, তাহলে সেটা হতে হবে আমাদের টোটাল হরমোন, যে টিবিজির সাথে একটা সম্পর্ক আছে, টিবিজি স্ট্যাটিক থাকে, যার কারণে টোটাল হরমোনটা স্ট্যাটিক থাকে। তো এটা একটা অনুপাত বজায় রাখে, আমরা বলবো সামনে। তো তাহলে এই কারণে আমরা ফ্রি হরমোনের সাথে যদি তুলনা করি, টোটাল হরমোনের সাথে ফ্রি হরমোনের ডিফারেন্সটা হলো ফ্রি হরমোনটা এতটা সঠিক রেজাল্ট দিতে পারে না। দুটো কারণ, একটা হচ্ছে স্ট্যাটিক থাকে না ফ্রি হরমোনটা, দ্বিতীয়টা ফ্রি হরমোনটা রেশিও আরো কমে যায় টিবিজি বেড়ে যাওয়ার কারণে। আমাদের যে মেজারিং সিস্টেম গুলো, সেগুলো এই ফ্রি হরমোনটা ওইভাবে অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে না। তাই প্রেগন্যান্সিতে ফ্রি থাইরয়েড হরমোন একটু ভুল রেজাল্ট দেয়। আমাদের দেশের ল্যাবগুলো আসলে এতটা ভালো না এটাকে সঠিকভাবে মেজার করার জন্য। তাই আমরা আমাদের দেশে প্রেগন্যান্সিতে
থাইরয়েড হরমোন বিচার করবো টোটাল হরমোন। এখন বিচার করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে যে এটা যেহেতু দেখতে পাচ্ছি যে বাড়ছে 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 তারপর আবার কনস্ট্যান্ট বাড়তে বাড়তে, তাহলে এটা আসলে কি কতটুকু পরিমাণে বাড়বে এটা আমাদের জানতে হবে যে কতটুকু বেশি বাড়লে সেটাকে আমরা বলবো আবার হাইপারথাইরয়েডিজম ইন প্রেগন্যান্সি। এটা এটা যেটা ঘটনাটা ঘটে যে 7 সপ্তাহ, সেভেন্থ জেস্টেশনাল উইক, 7 সপ্তাহের পর থেকে মানে 8 সপ্তাহের শুরু থেকে 5% করে আপার লিমিটটা 5% করে বাড়বে। ধরুন টোটাল হরমোন টোটাল টি4 এর একটা রেঞ্জ আপনারা যখন দেখবেন কোন একটা থাইরয়েড হরমোন টেস্ট করতে দিবেন টোটাল টি3 টি4 বা টোটাল টি4 ধরুন করতে দিবেন, তার একটা রেফারেন্স রেঞ্জ থাকবে। সেই রেফারেন্স রেঞ্জের যে আপার লিমিটটা থাকবে সেই আপার লিমিট সেভেন্থ জেস্টেশনাল উইকের পর থেকে প্রেগন্যান্সিতে মানে 8 নম্বর সপ্তাহের শুরু থেকে প্রতি সপ্তাহে 5% করে বাড়তে থাকবে, 5% করে বাড়তে থাকবে, বাড়তে 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 গিয়ে 16তম সপ্তাহে গিয়ে 16 সপ্তাহের শেষে গিয়ে এটা একদম 50% বেড়ে যাবে। তার মানে 16তম সপ্তাহে গিয়ে টোটাল থাইরয়েড হরমোনের যে আপার রেঞ্জ সেটা আরো নরমাল রেঞ্জের চেয়ে 50% 1.5 গুণ বেশি হবে নরমাল রেঞ্জ। তারপরে এই 1.5 গুণ পর্যন্তই থাকবে, বাকি পুরোটা প্রেগন্যান্সি জুড়ে এই 1.5 গুণটাই তার আপার লিমিট থাকবে। এবং তাহলে 16 সপ্তাহ আগ পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা একটু জেনে রাখা দরকার যে ফর এক্সাম্পল 11 সপ্তাহে কি হবে, 11 বিয়োগ 7 হলো 4, 4 গুণন 5, 4 5 20, 20% বেড়ে যাবে আপার লিমিটটা। তাহলে কোনো পেশেন্টের যদি টোটাল হরমোন যদি এই অ্যাবাভ 20% এর মধ্যেই থাকে তাহলে সেটাকে আমাদের নরমাল ধরতে হবে। এই ক্যালকুলেশনটা আপনাকে করে নিতে হবে, বিকজ আপনার যে রিপোর্ট আপনি পাবেন ল্যাব টেস্ট রিপোর্ট, সেখানে কিন্তু ক্যালকুলেশনটা করে দেওয়া থাকবে না প্রেগন্যান্সিতে। এখানে যে কথা আমি বলছি অলরেডি, ফিটাস ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ম্যাটারনাল থাইরয়েড হরমোন টিল 12th উইক। আর 12 সপ্তাহ পর্যন্ত আসলে পার্শিয়ালি বাট কমপ্লিটলি মানে 12 সপ্তাহ পর্যন্ত কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকে এবং পার্শিয়ালি ডিপেন্ডেন্ট থাকে 20 পর্যন্ত, এবং 20 পর একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ফিটাস থাইরয়েড গ্ল্যান্ড সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এইটার জন্য এখানে যে জিনিসটা একটু মনে রাখা দরকার যে এই ফিটাসের ডিমান্ড মেইনটেইন করার জন্য মায়ের ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু থাইরয়েড হরমোন প্রোডাকশনটা বেড়ে যায়, থাইরয়েড হরমোন প্রোডাকশন বেড়ে যাবে কিন্তু ওই যেটা বললাম ওই যে একটু করে বাড়ছে, যার কারণে টিএইচএসটাও কিন্তু একটু কমে যায়। বুঝেন ব্যাপারটা, ফার্স্ট ট্রাইমেস্টারে ফিটাসের ডিমান্ড ফিল করার জন্য থাইরয়েড হরমোনের প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, এই কারণে কিন্তু টিএইচএসটাও কমে যাচ্ছে, ফিজিওলজিক্যালি কমে যাচ্ছে। তাহলে এই জন্য আমাদের এই রেঞ্জটা কতটুকু কমে এটা আমরা সামনে দেখবো, শুধু এতটুকু এখন মাথায় রাখেন। আলটিমেটলি যেটা হয় যে কোনো সময় থাইরয়েড গ্ল্যান্ড যখন ওভার অ্যাক্টিভ থাকে, থাইরয়েড গ্ল্যান্ডকে যখন একটু বেশি হরমোন প্রডিউস করতে হচ্ছে, সেই সময়গুলোতে থাইরয়েড গ্ল্যান্ডের একটু সাইজটা বড় হয়, ফলিকুলার সেলগুলো একটু সাইজে বড় হয়, আলটিমেটলি গ্ল্যান্ডটা একটু বড় হয়, অনেক সময় গয়টার হিসেবে এটা মনে হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে 10% আয়োডিন সাফিসিয়েন্ট এরিয়া, নরমালি যে বাংলাদেশ কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সি এরিয়া থেকে মুক্ত, বাংলাদেশে এখন কিন্তু আর আয়োডিন ডেফিসিয়েন্সি নাই, আয়োডিন যুক্ত সল্ট খাওয়ার কারণে আমাদের এই সমস্যা নাই। সো বাংলাদেশে আমরা ধরতে পারি আয়োডিন সাফিসিয়েন্ট এরিয়া, এবং আমাদের দেশে আসলে 10% থাইরয়েড গ্ল্যান্ডটা একটু বড় হবে, এটাই স্বাভাবিক, এটা প্রেগন্যান্সিতে হবে মায়ের থাইরয়েড গ্ল্যান্ড। আমি সেদিন একটা রিপোর্ট আমি দেখলাম আমাদের থাইরয়েড যে কোর্স সেটা কোর্স, সেখানে মেসেঞ্জার গ্রুপে একটা রিপোর্ট দেখলাম, সেখানে এটা ছিল রিপোর্ট প্রেগন্যান্সিতে রিপোর্টে জাস্ট এরকম ছিল, টিএসটা একটু কম ছিল, এবং ওখানে রিপোর্ট করা হয়েছিল যে মাইল্ড গয়টার, বুঝেন মাইল্ড গয়টার মানে মাইল্ড এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যালি 10 to 20% বাড়বে। সো মাইল্ড গয়টার, টিএস কম, বিফোর একটু বেশি, এই জিনিসগুলো প্রেগন্যান্সিতে নরমাল, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। টিএস ইন প্রেগন্যান্সি, জাস্ট এই রেড কালার করা যেটা, এই লাইন তিনটা আপনাকে মনে রাখেন, এটা আপনাকে মনে রাখতেই হবে। আপনারা যেহেতু প্রেগন্যান্সি বা গাইনোকোলজি অবস্টেট্রিক কোর্স করছেন বা আপনারা পেশেন্ট হ্যান্ডেল করার সময় এটা মনে রাখতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টারে আপনাদের জন্য নরমাল রেঞ্জ হবে টিএইচএস এর 0.2 থেকে 2.5, সেকেন্ড ট্রাইমেস্টারে 0.2 থেকে 3, এন্ড থার্ড ট্রাইমেস্টারে 0.3 থেকে 3, এটা হবে নরমাল রেঞ্জ, মনে রাখতে হবে। আউট অফ প্রেগন্যান্সি নরমাল রেঞ্জ হলো 0.4 থেকে 4.5 অথবা 5, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে কোনো প্রেগন্যান্সিতে কোনো পেশেন্টের যদি 2.5 এর উপরে যায় ফার্স্ট ট্রাইমেস্টারে, যদি আমি বলি যে সেটা 3 যদি বলি টিএইচএস, তাহলে নন প্রেগন্যান্ট কোনো মহিলা অথবা কোনো পুরুষের জন্য এটা নরমাল, অ্যাডাল্ট কোনো পুরুষের জন্য এটা নরমাল 3, কিন্তু একটা প্রেগন্যান্ট লেডির জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে 3 ইজ অ্যাবনরমাল, এটা বেশি, টিএইচএস থেকে বেশি হবে। সেকেন্ড ট্রাইমেস্টারে এবং থার্ড ট্রাইমেস্টারে 3 এর বেশি হলে আমরা দেখব। কেন এটা আসলে এটা থিওরিটিক্যাল কথাবার্তা, যেটা আমাদের কেন দরকার আছে, এই থাইরয়েড হরমোনে যদি ঝামেলা থাকে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, তাহলে প্রেগন্যান্সিতে ব্যাড আউটকাম আসে, ফিটাসের কিন্তু ডেভেলপমেন্টটা ভালোভাবে হয় না। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি কি কি প্রবলেম হতে পারে হাইপারথাইরয়েডিজমের কারণে। প্রেগন্যান্সিতে মায়ের অ্যানিমিয়া হতে পারে, জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিক্লাম্পসিয়া, ইনক্রিজ প্লাসেন্টাল ওয়েট, ইনক্রিজ রেট অফ প্রেজেন্ট সেকশন, কনজেস্টিভ এগুলো হতে পারে। ফিটাসে কনজেনিটাল ম্যালফরমেশন, ক্রিটিনিজম, প্রিটার্ম ডেলিভারি, লো বার্থ ওয়েট, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, কগনিটিভ ডেফিসিয়েন্সি হতে পারে। হাইপারথাইরয়েডিজম আমরা যাচ্ছি না, আজকে আমাদের টপিকটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। কাকে স্ক্রিনিং করতে হবে? সোজা কথা আমি যদি একটা কথা বলি, যে নিচে রেড লাইন করে দেওয়া আছে, আমি এখান থেকে একটা কথা বললে সেটা মাথায় রাখবেন, সেটা হলো আমরা সবাই কি করব, ইউনিভার্সাল স্ক্রিনিং আমাদের টার্গেট। বাংলাদেশে ইউনিভার্সাল স্ক্রিনিং করব, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মাদার আমরা থাইরয়েড হরমোন টেস্ট করব, বোথ বিফোর প্রেগন্যান্সি এন্ড যারা হচ্ছে প্ল্যানিং করছে প্রেগন্যান্সির জন্য, তাদেরকে বিফোর কনসেপশন আমরা দেখব, এবং যারা প্রেগন্যান্ট হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে তো অবশ্যই দেখব। এখন এটা আমাদের টার্গেট থাকবে যে ইউনিভার্সাল স্ক্রিনিং, কিন্তু এটাও যদি করা সম্ভব না হয়, কারণ আমরা অনেক সময় লোকাল এরিয়াতে বা আমাদের ফ্যাসিলিটির অভাবের কারণে আমরা এটা হয়তো করতে না পারি, সেক্ষেত্রে এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে যে এদেরকে আসলে কোনোভাবে মিস করা যাবে না। যে পেশেন্টের আগে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার কোনো ধরনের থাইরয়েড প্রবলেম ছিল, যার আগে থাইরয়েড অ্যান্টিবডি পজিটিভ ছিল, যেমন অ্যান্টি-টিপিও, অ্যান্টি-টিজি, ট্র্যাব, এই ধরনের অ্যান্টিবডি পজিটিভ ছিল, গয়টার হিস্ট্রি ছিল, হিস্ট্রি অফ হেড নেক রেডিয়েশন অর থাইরয়েড সার্জারি, আগে তার থাইরয়েড সার্জারি হয়েছিল অথবা হেড নেক রেজির একটা কার্সিনোমার জন্য রেডিয়েশনের হিস্ট্রি আছে, এই ধরনের জিনিস যখন প্রেগন্যান্ট মহিলা বয়স 30 বছর উপরে হয়ে যায়, টাইপ 1 ডায়াবেটিস আর আদার অটোইমিউন ডিসঅর্ডার, আপনারা সবাই জানেন যে অটোইমিউন ডিজিজগুলো আসলে দল বেঁধে আসে, অনেক সময় দল বেঁধে আসে। তো টাইপ 1 ডায়াবেটিস এটাকে বলা, এটা কিন্তু আসলে আপনার পলিএন্ডোক্রাইন সিনড্রোম আসলে এই সিনড্রোমের মধ্যে পড়ে। তিন ধরনের বা তিন ধরনের মেইনলি পলিএন্ডোক্রাইন সিনড্রোম, আমাদের সম্ভবত 1 যেটা টাইপ 1, সেখানে ডায়াবেটিস এবং থাইরয়েড ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এগুলো একসাথে থাকে। এখানে টাইপ 1 ডায়াবেটিস এবং মানে এগুলো অটোইমিউন ডিসঅর্ডার যদি পেশেন্ট থাকে, লাইক আপনার এসএলই হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, যেগুলো অটোইমিউন ডিসঅর্ডার যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে অটো ইমিউন থাইরয়েডাইটিস আছে কিনা। আমাদের হাইপোথাইরয়েডিজমের মেইন কজ কিন্তু অটো ইমিউন থাইরয়েডাইটিস, যেটাকে আমরা হাসিপোটোস থাইরয়েডাইটিস বলছি। সো পেশেন্টের যদি অটো ইমিউন থাইরয়েড ডিসঅর্ডার থাকে, তাহলে আমাদের দেখতে হবে হিস্ট্রি অফ প্রেগন্যান্সি লস, ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, সোজা কথা, আগে প্রেগন্যান্সি লস হয়েছে, অবশ্যই মিসক্যারেজ হয়েছে বা ইন্টারটেন ডেথ হয়েছে, লো বার্থ ওয়েট হয়েছে, ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে, যে কোনো কিছু থাকলে আমাদের অবশ্যই থাইরয়েড হরমোন চেক করতে হবে। মাল্টিপল প্রেগন্যান্সি, ফ্যামিলি হিস্ট্রি অফ অটোইমিউন থাইরয়েড ডিজিজ, ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ডিজিজ থাকে, অতিরিক্ত পরিমাণে ওয়েট বেশি, তাহলে অবশ্যই হাইপোথাইরয়েডিজম এক্সক্লুড করতে হবে। ইউজ অফ অ্যামিডন, লিথিয়াম, সাধারণত আসলে অ্যারিথমিয়াতে অ্যামিডন এবং সাইকিয়াট্রিক কেসে লিথিয়াম ড্রাগটা ইউজ করা হয়। এই ড্রাগগুলোর থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটা ইফেক্ট থাকে, আমরা এগুলো আসলে আমাদের এন্ডোক্রাইন ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে আমরা অত ডিপে যাব না। তারপরে রিসাইডিং ইন এরিয়া মানে আয়রন ডেফিসিয়েন্সি এরিয়া থাকে, সুতরাং এগুলো হচ্ছে এই জিনিসগুলো যদি লক্ষ্য থাকে, তাহলে অবশ্যই কোনো মার্সি করা যাবে না, বাট আমাদের টার্গেট থাকবে ফ্যাসিলিটি থাকার সুযোগ থাকবে, আমাদের চেষ্টা থাকবে ইউনিভার্সাল স্ক্রিনিং করা। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো।
কেউ একটু দয়া করে রিপ্লাই করেন। বোঝা যাচ্ছে, কন্টিনিউ করেন, আচ্ছা, বোঝা যাচ্ছে। ওকে, ওকে। আসলে অনেক নেট সমস্যা হলে বুঝতে পারি কখন নেট চলে এসেছে। আর অসুবিধা না, আমাকে অবশ্যই বলবেন। থাইরয়েড টেস্টিং প্রেগন্যান্সি কি কত ধরনের টেস্ট আমরা করতে পারি? টোটাল T4, টোটাল T3, ফ্রি T3, ফ্রি T4 করতে পারি, টেস্ট করতে পারি। কিন্তু আমি একটা কথা বলব যে আমাদের দেশে আসলে আমরা ফ্রি T3, T4 করব না প্রেগন্যান্সিতে। আমাদের ল্যাব এতটা ডিটেক্ট করতে পারবে না। যেখানে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন তারা আসলে বলছে যে টোটাল হরমোনটা দেখতে প্রেগন্যান্সিতে। সো আমরা দেখব টোটাল হরমোন এবং টিএইচএস টা দেখব। আরেকটা কথা বলে রাখি, আজকে দেখুন আমরা যে থাইরয়েড হরমোন এবং প্রেগন্যান্সির যে গাইডলাইন বলবো, আমরা যে ক্লাসটা নিচ্ছি, কিন্তু আমাদের এন্ডোক্রাইন ভিউ থেকে আমরা করছি। এটা আপনাদের ভালো জন্য, কারণ প্রেগন্যান্সি যদিও প্রেগন্যান্সি, তারপর আমরা যদি এটা অবস্টেট্রিক ভিউ থেকে আমরা যদি করি আলোচনা করতাম, তাহলে ডেফিসিয়েন্সি থাকতে চান্স থাকবে। এন্ডোক্রাইন ভিউ থেকে আমরা যখন এটা আলোচনা করব, তখন আশা করি আর কোনো সমস্যাই থাকবে না। থাইরয়েড অ্যান্টিবডি, টিপিও অ্যান্টিবডি, টিজি ট্রায়াব এগুলো আমরা করতে পারি। ইউএসজি অফ থাইরয়েড করতে পারি, সিবিসিএস করতে পারি। এটা কখন লাগতে পারে? এটার সাথে থাইরয়েড হরমোন থাইরয়েড সম্পর্ক কোথায়? যখন থাইরয়েড ডায়াবেটিস আমরা সন্দেহ করব, পেইনফুল থাইরয়েড, তখন কিন্তু আমরা করে দেখতে পারি ইএসএফ অনেক বেশি। এফএনসি ফর সাসপেক্টেড নোডিউল, কোন নোডিউলে যখন আমরা সন্দেহ করব ম্যালিগন্যান্ট কিনা, তখন আমাদের এফএনসি করতে হবে। রেডিও আয়োডিন আপটেক এবং স্ক্যান থাইরয়েড সিনটিগ্রাফি যেটা, এটা আপনারা অনেকেই জানেন এই টেস্টটা, কিন্তু এটা প্রেগন্যান্সিতে করা যাবে না। প্রেগন্যান্সিতে রেডিও আয়োডিন, থাইরয়েডের যে কোনো ধরনের রেডিও আয়োডিন টেস্ট প্রেগন্যান্সিতে করা যাবে না। হাইপোথাইরয়েডিজম প্রেগন্যান্সি আমরা চলে এসেছি আমাদের মেইন পয়েন্টে, টাইপস অফ হাইপোথাইরয়েডিজম প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কত ধরনের হাইপোথাইরয়েডিজম হতে পারে? তিন ধরনের হাইপোথাইরয়েডিজম লক্ষণীয়। সবচেয়ে কমন যেটা এই দুটো, সেটা হচ্ছে ওভার্ট হাইপোথাইরয়েডিজম। ওভার্ট, এখানে আমরা শুধুমাত্র প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কথাই বলছি, সেকেন্ডারি কথা দিকে আমরা যাচ্ছি না, সেকেন্ডারি কিছু আলাদা। ওভার্ট হাইপোথাইরয়েডিজম বলতে মানে অ্যাকচুয়ালি পিওর হাইপোথাইরয়েডিজম। টিএইচএস আমরা অলরেডি যেটা বলেছিলাম একটা বেসিকের মধ্যে, T4 বেশি কমে যাবে হাইপোথাইরয়েডিজম, এবং অপরদিকে টিএইচএস টা বেড়ে যাবে। এলিভেটেড টিএইচএস উইথ সাবনরমাল, নরমাল হচ্ছে কম T4। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম মানে টিএইচএস টা এলিভেটেড থাকবে কিন্তু T4 টা নরমাল থাকবে। এখন T4 নরমাল, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, যদিও আমরা বলছি হাইপোথাইরয়েডিজম, কিন্তু থাইরয়েড হরমোন কিন্তু T4, টিএইচএস কিন্তু থাইরয়েড হরমোন নয়। থাইরয়েড হরমোন কিন্তু নরমাল, তারপর আমরা হাইপোথাইরয়েডিজম কেন বলছি? কারণ ফিজিওলজিক্যালি এটাকে আমরা বলি সাবক্লিনিক্যাল থেকে আমরা মাইল্ড হাইপোথাইরয়েডিজম বলি। কারণ হচ্ছে যখন হাইপোথাইরয়েডিজমের অ্যামাউন্টটা খুবই কম অথবা ইনিশিয়াল স্টেজে, তখন কিন্তু এই যে মাইক্রো ডেফিসিয়েন্সি, যেটা আপনার এখনো ধরুন T4 নরমাল আছে কিন্তু ডেফিসিয়েন্সির পথে বা টিস্যু লেভেল ডেফিসিয়েন্সি, এটা কিন্তু একটা গুড নেগেটিভ যে ফিডব্যাক সিস্টেম, খুবই ভালো হিউম্যান বডিতে, সেটার কারণে পিটুইটারি সেটা বুঝতে পারে এবং টিএইচএস টাকে বাড়িয়ে দেয়। কারণ টিএইচএস টা খুবই সেনসিটিভ। টিএইচএস দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে হাইপোথাইরয়েডিজমের দিকে যাচ্ছে অথবা সাবক্লিনিক্যাল এটা হাইপোথাইরয়েড হয়ে আছে। তাই এজন্য আমাদের টিএইচএস T4 এর চেয়ে বেশি সেনসিটিভ। আইসোলেটেড হাইপোথাইরয়েডিজম, এটা মানে হচ্ছে T4 টা কম কিন্তু টিএইচএস নরমাল। তাহলে আমরা তিনটা কন্ডিশন দেখতে পেলাম, T4 কম, টিএইচএস এলিভেটেড, এটা হচ্ছে ওভার হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল T4 নরমাল, এলিভেটেড টিএইচএস। তো উল্টা টিএইচএস টি নরমাল আর এটা কমে গেছে T4, এটাকে বলে আইসোলেটেড হাইপোথাইরয়েডিজম। প্রেগন্যান্সিতে এইগুলো অবশ্যই প্রেগন্যান্সির যে রেঞ্জ সেটার মধ্যে দেখতে হবে। এখন আমরা ম্যানেজমেন্ট গাইডলাইনে চলে এসেছি, আপনারা একটু খেয়াল করুন। আপনারা একটু লিখে রাখুন, প্রি কনসেপ্ট হাইপোথাইরয়েড। এখানে এটা কেন বলছি? কারণ হাইপোথাইরয়েড দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নতুন করে ডেভেলপ করেছে, আরেকটা হচ্ছে আগে থেকেই হাইপোথাইরয়েড ছিল। আপনার একটা পেশেন্ট আগে থেকে হাইপোথাইরয়েড ছিল, প্রেগন্যান্সি আগে থেকে। এটা আপনি হয় আপনি জানতেন না অথবা জানতেন, হইতেই পারে, কিন্তু আগে থেকে ছিল। নতুন করে প্রেগন্যান্সিতে নিউলি ডেভেলপড হয় নাই, আগে থেকে ছিল। ওকে, সেই কন্ডিশন আমরা আলোচনা করছি। অল প্রি কনসেপশন হাইপোথাইরয়েডিজম, আপনার হেডলাইনে একটা পয়েন্ট খাতায় লিখুন যে প্রি কনসেপশন হাইপোথাইরয়েডিজম। অল প্রি কনসেপশন হাইপোথাইরয়েডিজম মাস্ট বি চেকড বাই স্ক্রিনিং টিএইচএস T4 ফর অল, স্পেশালি উইথ ব্যাড ক্রাইটেরিয়া। মানে আগে থেকে হাইপোথাইরয়েডিজম ছিল বা আছে, তাদের জন্য অবশ্যই প্রেগন্যান্সি পূর্বে এই থাইরয়েড হরমোনটা চেকিং করে নিতে হবে, দেখতে হবে কি অবস্থা। এখন এখন আসি যে প্রি কনসেপশন হাইপোথাইরয়েডিজম, আপনার কাছে আমরা প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি। আপনার কাছে এক ধরনের পেশেন্ট আসলো আগে থেকেই হাইপোথাইরয়েড এবং সে আপনার কাছে বলছে যে ডক্টর আমি একটা হাইপোথাইরয়েড পেশেন্ট, আমি প্রেগন্যান্সি নেওয়ার প্ল্যানিং করছি, মানে প্ল্যান প্রেগন্যান্সি। এটা এক ধরনের গেল। আর আরেক ধরনের সেটা হলো আপনার আগে থেকেই সে পেশেন্ট জানতো হাইপোথাইরয়েড, কিন্তু সে হচ্ছে প্ল্যানিং করে সে ওষুধ খাচ্ছিল, হাইপোথাইরয়েডিজম ড্রাগ পাচ্ছিল, কিন্তু আনপ্ল্যান্ড কনসেপ্ট করে ফেলছে। মানে হাইপোথাইরয়েডিজম সে ট্রিটমেন্ট পাচ্ছিল, তারপর অতিরিক্ত যে প্রি প্রেগন্যান্সি যে কাউন্সেলিং বা মডিফিকেশন সেটা সে সুযোগ হয় না, সে আনপ্ল্যান্ড কনসেপ্ট করে ফেলছে। এই অবস্থা চলে আসছে। তাহলে কি হলো যে আগে থেকে প্রেগন্যান্সি, আগে থেকে হাইপোথাইরয়েড, একটা পেশেন্ট আপনার সাথে ডিসকাস করছে যে আমি প্রেগন্যান্সি প্ল্যানিং করছি, আর আরেকটা আগে থেকে ট্রিটমেন্ট পাচ্ছে, দুজন আগে থেকে ট্রিটমেন্ট পাচ্ছে, আর হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে গেছে। তাহলে দুজনের ক্ষেত্রে আপনি কি করবেন? যে আনপ্ল্যান্ড আগে থেকে চিকিৎসা পাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে গেছে, তাহলে ইনক্রিজ দ্য ডোজ অফ লেভোথাইরক্সিন 25 to 30%। কি করবেন? আগে যে ডোজ পাচ্ছিল সেটাকে 30% বাড়িয়ে দিবেন। তাহলে দেখুন প্রি কনসেপশন হাইপোথাইরয়েডিজমের মধ্যে আপনারা দুটো ভাগ করুন, একটা প্ল্যান্ড আর আনপ্ল্যান্ড। আনপ্ল্যান্ডের মধ্যে কি হবে? পেশেন্ট এসে বলল ম্যাডাম আমি কনসেপ্ট করে ফেলছি বা কনসেপ্ট করে ফেলছি, ওকে ফাইন। এখন আপনি ফার্স্ট কাজ হবে, আপনার টেস্ট করার দরকার নেই, টেস্ট আপনি করবেন ঠিক আছে, কিন্তু সবার প্রথমে যেটা করবেন 30% বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন? ধরুন পেশেন্ট আগে 100 মিলিগ্রাম পেত, সপ্তাহে 7 দিনে 100 মিলিগ্রাম পেত, তাহলে আপনি তাকে বলবেন সপ্তাহে যে কোনো 2 দিন আপনি ডাবল ডোজ দিবেন। মানে আপনার পেশেন্টের সুবিধা মতো হতে পারে, শুক্রবার শনিবার হতে পারে, শুক্রবার সোমবার হতে পারে, যে কোনো 2 দিন। তাহলে জি হ্যালো, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। তাহলে যে পেশেন্ট হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট পাচ্ছে, লেভোথাইরক্সিন পাচ্ছে, সে হঠাৎ করে বলছে যে আমি তো কনসেপ্ট করে ফেলছি, তাহলে প্রথম কাজ হবে আমি তাকে 2 দিন, সপ্তাহে 2 দিন ডোজটা ডাবল করে দিব। সে যদি 100 মাইক্রোগ্রামের ট্যাবলেট পেয়ে থাকে আগে থেকেই প্রত্যেকদিন, তাহলে আমি যে কোনো দিন 2 দিন 2টা করে ট্যাবলেট খাবে, মানে 200 মিলিগ্রাম হয়ে গেল, 30% বাড়ানো হয়ে গেল আমাদের কাজ। ওকে, বাড়াইলাম। দেন মেইনটেইন দ্য টিএইচএস। এটা বাড়ানোর পর তারপরে কি আমরা হচ্ছে টিএইচএসটা 6 সপ্তাহ পরে, যে কোনো ডোজ বাড়ানোর পর মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা টিএইচএস চেক করে দেখব যে আসলে টিএইচএসটা 2.5 এর নিচে গেছে কিনা। ওই যে আমরা বলেছিলাম যে প্রেগন্যান্সিতে টিএইচএস এর আপার নরমাল রেঞ্জ হবে 2.5 ফার্স্ট টাইমেস্টারে। এখন ফিজিওলজিক্যালি তো একটা প্রেগন্যান্ট মাদারের যার থাইরয়েড গ্ল্যান্ড ভালো আছে, তার টিএইচএসটা তো অলরেডি এমনি কমে যাবে, কিন্তু যার ডিফেক্ট আছে হাইপোথাইরয়েড পেশেন্ট, তাকে আপনাকে ড্রাগ দিয়ে টিএইচএসটাকে 2.5 এর নিচে দিতে হবে। তাহলে আমরা অলরেডি 30% বাড়িয়ে দিলাম, সপ্তাহে 2 দিন ডাবল ডোজ নিয়ে, তারপরে 4 সপ্তাহ পরে গিয়ে টিএইচএসটা চেক করে দেখলাম যে 2.5 এর মধ্যে চলে আসছে, তাহলে ওকে ফাইন, এই ডোজটা চলবে। কিভাবে চলবে, কতদিন পর পর দেখবো, সেটা আমরা সামনে আসছি। আর যদি দেখি যে না 2.5 এর চেয়ে বেশি আছে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে, তখন আমরা ডোজটা আরো একটু বাড়িয়ে দিব, তখন আরো একদিন বাড়িয়ে দিব, আমরা কেস সিনারিওতে সেটা দেখবো। এই যে T4 দিন লিমিট ফর প্রেগন্যান্সি। আপনার ডোজ মডিফিকেশন চেক টিএইচএস অ্যান্টিপ্রাইটিস 6 to 8 কমপক্ষে 6 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে টিএইচএস এর যে ইফেক্ট দেখার জন্য। চেক অনলি টিএইচএস ইন এভরি এজ। এখন কথা হলো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, হাইপোথাইরয়েডিজমে আমরা ডোজ বাড়ানোর পর টিএইচএসটা যখন 2.5 এর মধ্যে চলে আসবে, তারপর থেকে 20 সপ্তাহ পর্যন্ত, এই যে 20 সপ্তাহ পর্যন্ত প্রতি 1 মাস পর পর, মানে 4 সপ্তাহ পর পর 20 সপ্তাহ পর্যন্ত আমরা এই টিএইচএসটা চেকিং এর উপর রাখবো, টিএইচএস এবং T4। তারপর 20 সপ্তাহের পরে গিয়ে আমরা এভরি 6 উইকস, আমরা তো 4 সপ্তাহ পর দেখলাম, তারপরে আবার 6 সপ্তাহ পর ডেলিভারি পর্যন্ত দেখবো। অথবা আরেকটা গাইডলাইন আছে যেটা হলো আমরা মোটামুটি 30 সপ্তাহের দিকে একবার দেখলাম। তাহলে যেটা হলো যে টিএইচএস আমরা প্রথমে ডোজ বাড়ালাম, তারপরে 6 সপ্তাহ পর টিএইচএস দেখলাম, যখন টিএইচএসটা নরমালে চলে আসলো, নরমালে চলে আসার প্রতি 1 মাস পর পর দেখবো 20 সপ্তাহ পর্যন্ত, তারপরে গিয়ে 6 সপ্তাহ পর আমরা ডেলিভারি পর্যন্ত এটা চেক করবো, টিএইচএসটা চেক করতে থাকবো, ফলো রাখবো। এটা গেল কার? আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি, যে আগে থেকে ট্রিটমেন্ট পাচ্ছিল বাট হঠাৎ করে সাডেনলি আপনাকে বলছে যে ডক্টর আমি তো কনসেপ্ট করে ফেলছি। সে তো আপনাকে টেলিফোনেও বলতে পারে, আপনার আগে পেশেন্ট বলছে যে ম্যাডাম আমি তো কনসেপ্ট করে ফেলছি, আপনি তাকে ওভার দ্য ফোন সাথে সাথে বলে দিবেন যে আপনি সপ্তাহে 2 দিন ডাবল ডোজ নেবেন এবং 6 সপ্তাহ পরে টিএইচএসটা করে আমার সাথে দেখা করবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে
আনপ্ল্যান প্রেগন্যান্সি। এখন যে প্ল্যানিং করছে তার আগে থেকেই সে হাইপোথাইরয়েড পেশেন্ট লেভোথাইরয়েড পাচ্ছে এবং সে আপনার সাথে ডিসকাস করছে যে ডক্টর আমি তো প্রেগন্যান্সির প্ল্যানিং করছি, তাহলে আমাকে কিভাবে আগাইতে হবে? প্ল্যান প্রেগন্যান্সি। তার জন্য যেটা করতে হবে ওই যে ডোজটা বাড়ানো, ডোজটা একটু যে ডাবল ডোজ করা 2 দিন এটা আপনি তখনই করে দিবেন। আগে করে দিবেন। জাস্ট যদি টিএইচটা 2.5 এর উপরে থাকে তখন মানে একটু ডোজটা বাড়িয়ে দিবেন। আর যদি টিএইচটা অলরেডি 2.5 এর মধ্যে নিচে থাকে তাহলে তার জন্য কিছু করতে হবে না। তার মানে যে হাইপোথাইরয়েড পেশেন্ট তার জন্য টার্গেট থাকবে যে আপনি আগে টিএইচটাকে 2.5 এর নিচে নিয়ে যান, তারপর আপনি কনসিভ করবেন। যে আপনার সাথে ডিসকাস করছে তাকে বলবেন আপনি আগে আপনি ডোজ বাড়িয়ে দিবেন, ডোজ বাড়িয়ে একটা পর্যায়ে টিএইচটাকে 2.5 এর নিচে নিয়ে যাবেন, তখন আপনি বলবেন ওকে নাও ইউ ক্যান ট্রাই ফর কনসেপশন। এটা হচ্ছে যে প্ল্যানিং করছে। তাহলে যে পেশেন্ট আগে থেকে প্রেগন্যান্সি আগে থেকে হাইপোথাইরয়েড পেশেন্ট তাদের ক্ষেত্রে দুই ধরনের কন্ডিশন, একটা প্ল্যান কন্ডিশন, একটা আনপ্ল্যান কন্ডিশন। এটা আমি বুঝিয়ে দিলাম। দুই জনের ক্ষেত্রে কিন্তু ওই যে আপনার 20 সপ্তাহ পর্যন্ত 20 সপ্তাহ পর্যন্ত 4 সপ্তাহ পর পর আমরা দেখব, মানে 1 মাস পর পর, তারপর গিয়ে আবার 6 সপ্তাহ পর ডেলিভারি পর্যন্ত দেখব। ওকে, প্রি কনসেপশন হাইপোথাইরয়েডের মধ্যে আর কি আমরা দেখতে পাচ্ছি ফর ডিলিং হাইপোথাইরয়েড পেশেন্ট টিএইচএইচ স্ট্রিক্টলি মেইনটেইন উইথ কি ফর্মুলেশন, মানে টিএইচএইচটাকে স্ট্রিক্টলি মেইনটেইন রেঞ্জের মধ্যে আনতে হবে। টি4টা নিয়ে পরে চিন্তা করতে হবে। দুটোই আনা উচিত, বাট টিএইচএইচটাকে আগে আনতে হবে। ইন কেস অফ প্রি কনসেপশন হাইপোথাইরয়েড পেশেন্ট টার্ন ব্যাক টু প্রি কনসেপশন ডোজ অফ লেভোথাইরয়েড ফ্রম দ্য ডে আফটার ডেলিভারি এন্ড চেক টিএফটি 30% আফটার 6 to 8 উইকস। এখন দেখেন যারা আগে থেকেই হাইপোথাইরয়েড ছিল তাদের দুই ধরনের কন্ডিশন একটা প্ল্যানিং, একটা আনপ্ল্যান্ড কনসেপশন। দুই ধরনের পেশেন্ট আমরা ডিল করলাম। ডিল করার পর এরা সবাই ছিল আগে থেকে হাইপোথাইরয়েড। তার মানে কি যেহেতু তারা আগে থেকে অলরেডি হাইপোথাইরয়েড, তাকে প্রেগন্যান্সির পরেও কিন্তু আসলে লেভোথাইরয়েডটাকে কন্টিনিউ করতে হবে বিকজ সেই অ্যাকচুয়ালি সে হাইপোথাইরয়েড। তাহলে যেহেতু প্রেগন্যান্সির পরে আমাদের লেভোথাইরয়েড কন্টিনিউ করতে হবে, আমাদের একটা কথা ছিল যে আমরা প্রেগন্যান্সিতে লেভোথাইরয়েডের ডোজটাকে বাড়িয়ে দিয়েছি, দিতে হয়েছে ফিটাসকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে ডেলিভারির পর নিশ্চয়ই ফিটাসকে সেই সাপোর্টটা দিতে হবে না। তাহলে ডেলিভারির পর আমাদের গাইডলাইনটা কি হবে? ডেলিভারির পর যেদিন ডেলিভারি হবে একটা পেশেন্ট আগে 100 মাইক্রোগ্রাম করে পেত, আমি 2 দিন বাড়িয়ে দিয়েছি, 2 দিন 200 করে দিচ্ছে, তাহলে ওই পেশেন্ট আগে পাইতো প্রত্যেকদিন 100 করে। যেদিন ডেলিভারি হবে তারপর দিন থেকে আবার ঠিক পূর্বে ডোজে চলে যাবে, মানে কি ওই যে ডাবল করে নিত ওটা ওই নিয়মটা ক্যান্সেল হয়ে যাবে। আগে যেভাবে নিত সেভাবেই নিবে। তারপর সে 6 থেকে 8 সপ্তাহ পর আবার টিএফটি চেক করে থাইরয়েড প্রোফাইল টেস্ট থাইরয়েড প্রোফাইল টেস্ট চেক করে আবার সেটাকে মডিফাই করে ব্যালেন্স করবে। প্রি প্রেগন্যান্সি এতক্ষণ আমরা আলোচনা করলাম যারা পিওরলি হাইপোথাইরয়েড ছিল, কিন্তু প্রি প্রেগন্যান্সি যারা সাবক্লিনিক্যালি হাইপোথাইরয়েড, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড মানে কি টি4 কম, সরি টি4 নরমাল কিন্তু টিএইচটা বেশি, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের কি চিকিৎসা করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। যদি আমরা এই সাবক্লিনিক্যাল, এটা আমরা প্রেগন্যান্সি উইথ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডের কথা বলছি, কিন্তু যখন আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড এই চ্যাপ্টারের মধ্যে যাব, আমরা যেটা এন্ডোক্রাইনে দেখেছি যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডের মধ্যে আমরা সব পেশেন্টকে চিকিৎসা করি না। যাদেরকে করি তাদের যে সমস্ত পেশেন্টের চিকিৎসা করি তাদের মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রেগন্যান্সি। দ্যাট মিন্স প্রেগন্যান্সি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডের কোনো পেশেন্ট যদি প্রেগন্যান্সিতে চলে যায় তাহলে তার চিকিৎসা লাগবে। তাহলে প্রেগন্যান্সি যারা প্ল্যানিং করছে বা প্রেগন্যান্সি রিলেটেড সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড সেটা চিকিৎসা লাগবে। পেশেন্ট হু হ্যাজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, এখন এখানে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড চিকিৎসাটা হবে সাবক্লিনিক্যালের মতো করে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড চিকিৎসা আমরা বলছি ডোজটা একটু কম দেই। সাধারণত একটা 60 কেজি অ্যাডাল্টের জন্য আমাদের 1.6 মাইক্রোগ্রাম করে যদি 100 মাইক্রোগ্রাম আসে, আমরা ডোজিংটা দেখাবো সাবক্লিনিক্যাল সেখানে আমরা অর্ধেক দিয়ে দিই, 50 করে শুরু করি। ওকে, এই পেশেন্টের ক্ষেত্রে শুরু করতে হবে আমরা 50 দিয়ে শুরু করব। একইভাবে ওই যে যেভাবে বলছিলাম যে আনপ্ল্যান প্ল্যান আগে করি পরে শুরু করব, 50 দিয়ে শুরু করলাম। পেশেন্ট হু হ্যাজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড ট্রিটেড অর আনট্রিটেড, মানে সে আগে ঠিক ছিল না, কারণ সব সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড আমরা চিকিৎসা করি না। সে যাই হোক, কিন্তু প্রেগন্যান্সি যখন ব্যাপার স্যাপার চলে আসবে তখন তাকে ইনভেরিয়েবলি চিকিৎসা দিতে হবে, ওষুধ দিতে হবে।